অনুপ্রবেশকারীদের নিজ দেশে ফেরত পাঠানোর আগে তাদের রাখার জন্য ভারতের পশ্চিমবঙ্গে বানানো হবে হোল্ডিং সেন্টার। রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার পর এবং স্থানান্তরের আগে রাখা হবে এসব হোল্ডিং সেন্টারে। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী জরুরি পরিস্থিতিতে তদন্ত শেষ হওয়ার পর অবৈধ অভিবাসীকে হোল্ডিং সেন্টার থেকে নিয়ে যেতে পারবে সংশ্লিষ্ট দেশের সীমান্ত বা উপকূলরক্ষী বাহিনী। জানা যাচ্ছে মূলত বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের জন্য এই ব্যবস্থা নিচ্ছে রাজ্য। একই সাথে রাজ্যের বিভিন্ন কারাগারে সাজার মেয়াদ শেষ হওয়া বাংলাদেশি বন্দীদেরও নিজ দেশে ফেরত পাঠানোর আগে এই হোল্ডিং সেন্টারে রাখা হবে বলে জানানো হচ্ছে। রাজ্য সরকারের তরফ থেকে ইতোমধ্যেই পুলিশের ডিজি, প্রতিটি জেলার জেলা প্রশাসক এবং পুলিশ সুপারদের এই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছে। আরও জানা গেছে প্রতিটি জেলায় তৈরি হবে আলাদা হোল্ডিং সেন্টার। সেন্টারে পুরুষ এবং মহিলাদের থাকার জন্য ভিন্ন জায়গায় রাখা হবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দীপক দেবনাথ। দীপক, একটু জানাবেন যে এই যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের হোল্ডিং সেন্টার নিয়ে আমরা কথা বলছিলাম, সেই হোল্ডিং সেন্টার নিয়ে সেখানকার বাংলাদেশিদের মধ্যে কেমন প্রতিক্রিয়া দেখছেন এবং তা কবে নাগাদ কার্যকর হতে পারে, এই বিষয়ে শুভেন্দু সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য এখন পর্যন্ত মিলেছে কিনা? না দেখুন, শনিবার দিন রাতে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এবং সেখানে বলা হয়েছে যে সমস্ত অনুপ্রবেশকারী সন্দেহে যাদেরকে গ্রেফতার করা হবে, যাদেরকে আটক করা হবে, তাদেরকে সেই হোল্ডিং সেন্টারে রাখা হবে এবং এরপরে 3 মাস সময় দেওয়া হবে। এই 3 মাসের মধ্যে সেই ব্যক্তির যাচাই বাছাইকরণ হবে, অর্থাৎ সেই ব্যক্তিকে যে সন্দেহবশত ধরা হয়েছে তিনি কি বাংলাদেশি কিনা, যদি বাংলাদেশি হয়ে থাকে তবে তার বাংলাদেশের কোথায় ঠিকানা, কোথায় বাড়ি এবং তার পিতার নাম কি, এগুলো সমস্ত ডিটেলস সেগুলো কিন্তু সংগ্রহ করা হবে। সংগ্রহ করে দেখার পর তিনি যদি সত্যি আদতে বাংলাদেশি হন তারপরে কিন্তু তাকে পুশব্যাক করা হবে এবং সেক্ষেত্রে সেই হোল্ডিং সেন্টার থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফ এর হাতে সেই ব্যক্তিকে, নির্দিষ্ট ব্যক্তিকে তার হাতে তুলে দেওয়া হবে এবং সেখান থেকে পুশব্যাক করা হবে। এবং এটি হচ্ছে যে আরেকটু করে বলে রাখি, সেটি হচ্ছে যে 2025 সালের মে মাসে কেন্দ্রীয় সরকার একটা নির্দেশিকা দিয়েছিল প্রত্যেকটি রাজ্য সরকারকে এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলকে। সেখানে বলে দেওয়া হয়েছিল যে অবৈধ অনুপ্রবেশকারী যারা আছে তাদেরকে 3D যে ফর্মুলা অর্থাৎ ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্শন এই ভিত্তিতে কাজ করতে হবে। তাদের প্রথমে শনাক্তকরণ করতে হবে, তাদের মুছে ফেলতে হবে অর্থাৎ ভোটার তালিকা থেকে, এবং তারপরে তাদের ডিপোর্ট করতে হবে। এবং সেই নির্দেশিকা গত যেই সরকার ছিল, বিগত তৃণমূলের সরকার, তারা সেই নির্দেশ কিন্তু পালন করেনি বলে অভিযোগ। এবং বিজেপির সরকার যখনই ক্ষমতা আসে তখনই তারা কিন্তু এটি কার্যকর করতে উদ্যত হয়েছে এবং সেই মতোই আমরা দেখলাম যে গতকাল রাজ্যের সমস্ত জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতায় বিশেষ করে যে ডিজিপি অর্থাৎ রাজ্য পুলিশের ডিজিপি এবং কলকাতা পুলিশের যে কমিশনার, যে সমস্ত কমিশনারের যেগুলো আছে তাদেরকে সকলকে নির্দেশ দেওয়া হয়েছে যে নির্দিষ্ট স্থানে সেই হোল্ডিং সেন্টার করা হবে এবং সেখানে প্রথমে সরকারি ভবন দেখা হবে, যদি সরকারি ভবন না থাকে সেক্ষেত্রে বেসরকারি ভবনকে দেখা হবে এবং হোল্ডিং সেন্টার করা হবে এবং সেখানে প্রয়োজনীয় সমস্ত কিছু থাকবে। নারীদের জন্য এবং পুরুষদের জন্য আলাদা ঘর থাকবে, সেখানে খাওয়ার ব্যবস্থা থাকবে, শৌচালয় থাকবে এবং যেই হোল্ডিং সেন্টারটি করা হবে সেখানে উঁচু পাঁচিল দিয়ে, অন্তত 10 ফিটের উঁচু পাঁচিল দিয়ে সেটা ঘিরে দেওয়া হবে। তার উপরে আবার কাঁটাতার থাকবে যাতে কোনো রকম সেই অবৈধ অনুপ্রবেশকারীরা না পালিয়ে যায়। এবং এটি নিয়েও একটা বিতর্ক রয়েছে, কারণ অনেক আমরা দেখেছি যে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করার পর তারা দাবি করেছেন যে তারা ভারতীয় নাগরিক, কারণ তাদের কাছ থেকে অনেক ভারতীয় বৈধ নথিপত্র পাওয়া গেছে। সুতরাং এটি নিয়েও একটু বিতর্ক আছে, সেই জন্যই 3 মাস সময় রাখা হচ্ছে এবং এই 3 মাসের মধ্যে কিন্তু সেই ব্যক্তির যাচাই বাছাই হবে যে তিনি আদতে বাংলাদেশি কিনা এবং যদি প্রমাণিত হয় তবেই তাকে কিন্তু পুশব্যাক করা হবে এই নিয়ম মেনে। দীপক, আরেকটি ব্যাপার যেটি হচ্ছে যে বিশ্ববাজারে যখন জ্বালানির তেলের দর কমছে তখন ভারতে বেড়েই যাচ্ছে পেট্রোল ও ডিজেলের দর। এ নিয়ে সেখানকার মানুষের মতামত কি, বা তারা আসলে কি বলছেন? একদমই ঠিক বলেছেন, কারণ আমরা দেখি যে গত 11 দিনে মোট 4 বার এই ফুয়েলের দাম বেড়েছে, অর্থাৎ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে ডিজেল এবং পেট্রোল। এবং আজকেও যে দামটি বেড়েছে সকালবেলার দিকে, আমি যদি একটুখানি পরিসংখ্যান দিয়ে বলি, সেখানে ডিজেলের দাম বেড়েছে, প্রথমে বলি পেট্রোলের দাম বেড়েছে 2 রুপি 61 পয়সা এবং ডিজেলের দাম বেড়েছে 2 রুপি 71 পয়সা। তো এই যে দাম বৃদ্ধি, এই দাম বৃদ্ধির ফলে যারা গাড়ি চালান সাধারণ মানুষ তারা কিন্তু প্রচন্ড সংকটে পড়েছেন বা আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন। তাদের বক্তব্য যে যেভাবে জ্বালানির দাম বাড়ছে এতে পরিবহন খরচ বাড়বে এবং পরিবহন খরচ যদি বেড়ে যায় তাহলে কিন্তু নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস আছে তাদের দামও বাড়বে। এবং আজকে সকালবেলায় যে সমস্ত মানুষ যারা পেট্রোল পাম্পে এসেছেন বা ফিলিং স্টেশনে যারা এসেছেন তারা যখন এই জ্বালানি কিনছিলেন সেই সময় কিন্তু তাদের এই আশঙ্কার কথা জানিয়েছেন।
যদিও সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে, এবং আজকেও রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী যিনি আছেন দিলীপ ঘোষ, তিনি বলেছেন যে এর আগেই অনেক আগেই বিশ্ববাজারে কিন্তু তেলের দাম বাড়িয়েছিল, কিন্তু সেই সময় কিন্তু নরেন্দ্র মোদী সরকার দাম বাড়ায়নি, কারণ সাধারণ মানুষের কথা ভেবে চিন্তে কিন্তু তাদের দাম বাড়ায়নি। কিন্তু তারপর থেকেই এই তেল কোম্পানিগুলো কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন রেখেছিল যে তেলের দাম যাতে বাড়ানো হয়, এবং কেন্দ্রীয় সরকার তারপরেই একটা সিদ্ধান্ত নেয় যে একবারে বেশি দাম বাড়ানো হবে না, অল্প অল্প করে ধাপে ধাপে সেই তেলের দাম বাড়ানো হবে। এবং আমরা দেখেছি যে গত 4বার, অন্তত এই 11 দিনে গত 4বার দাম বাড়িয়েছে, কোথাও 2 টাকা 61 পয়সা, কোথাও 3 রুপি বাড়ানো হয়েছে, আবার কোথাও 99 পয়সা বাড়ানো হয়েছে, এরকম 4টি ধাপে বাড়ানো হয়েছে। তো সব মিলিয়ে প্রায় 9 রুপির কাছাকাছি কিন্তু দাম বেড়েছে। এতে করে কিন্তু সাধারণ মানুষ সত্যি তাদের ক্ষোভ জানিয়েছেন যে এরকম ভাবে যদি চলতে থাকে তাহলে তাদের গাড়ি চলতে পারবে না, বা বাইক চালাতে পারবেন না, তারা গাড়ি চালাতে পারবেন না। যদিও এই ঘটনার পরে আমরা দেখেছি যে কেন্দ্রের যে কংগ্রেসের যিনি সাংসদ আছেন রাহুল গান্ধী, রাজ্যসভার এই লোকসভার যে বিরোধী দলনেতা, তিনি কিন্তু নিশানা করেছেন প্রধানমন্ত্রীকে। তিনি বলেছেন যে ইনফ্লেশন ম্যান হিসেবে তাকে কটাক্ষ করেছেন এই প্রধানমন্ত্রীকে, অর্থাৎ যে প্রধানমন্ত্রী এমন একটি মানুষ যিনি দাম বাড়ানোর ক্ষেত্রে একদম উপযুক্ত, এবং যখনই কোনো কিছু সঙ্গে সঙ্গে দাম বাড়িয়ে দেয় এবং যার ফলে সাধারণ মানুষের পকেটে কি হাত পড়ছে, এরকম একটি কটাক্ষ করেছেন। যদিও রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে দাম বাড়ানো ছাড়া কোনো গতি নেই, এবং কেন্দ্রীয় সরকার ভাবনা চিন্তা করেই দাম বাড়িয়েছে, এবং এতটাই মানে খুব কম পরিমাণে দাম বাড়িয়েছে যাতে মানুষের পকেটে যাতে চাপ না পড়ে, এরকম ভাবনা চিন্তা করেই দাম বাড়িয়েছে। যদি সাধারণ মানুষ যারা পেট্রোল পাম্পে এসছেন, যারা তেল কিনতে এসছেন, তারা কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ, এবং তারা সংবাদ মাধ্যমের সামনে নিজেই প্রকাশ করেছেন যে যদি এরকম ভাবে দাম বৃদ্ধি করতে থাকে বা দাম বাড়তে থাকে, এবং তারা কিন্তু আগামী দিনে সত্যি আর চলাফেরা দায় করা হয়ে উঠবে। এবং এটিও তারা বলেছেন যে আগামী দিনে হয়তো আরো কয়েক ধাপে কিন্তু ছোট ছোট করে দাম বৃদ্ধি পেতে পারে, এবং এই দাম যদি সত্যি একটা সময় তাদের মানে ক্রয়ের বাইরে বেরিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষের জীবন জীবিকা খুব কষ্টের মধ্যে চলে যাবে। কলকাতা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী দীপক দেবনাথ।